আগামীর বাংলাদেশ ফুটপাতের চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, মানুষের শ্লীলতাহানি থেকে শুরু করে কোনো প্রকার কোনো অন্যায় অবিচার মেনে নিবে না। বর্তমানে যারা রাজাকার ট্যাগিং নিয়ে খেলতে যাচ্ছে তারা অতি শীঘ্রই বাংলাদেশের রাজনীতি থেকে মানুষের থেকে তারা ফিডব্যাক পাবে। আর এই ধরনের রাজাকার খেলা বাংলাদেশের মাটিতে আর চলবে না। বাংলাদেশ জামাত ইসলামী রাজাকার এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কেউ দিতে পারেনি। স্বাধীনতোত্তর যখন শেখ মুজিবুর রহমান রাজাকারের তালিকা করেছিল তখন যতজন রাজাকারের তালিকা করেছিল তার মধ্যে জামাত ইসলামের শীর্ষ কোনো নেতৃবৃন্দ ছিল না। অতএব এটা প্রমাণিত হয় যে বাংলাদেশে জামাত ইসলাম বলতে কোনো রাজাকার নেই। তবে হ্যাঁ, জামাত ইসলাম তখন তৎকালীন অবস্থার আলোকে ভৌগোলিক প্রেক্ষাপটের আলোকে জামাত চাইনি যে দেশটা বিভক্ত হোক, বাট জামাতের কোনো লোক নারীদের শ্লীলতাহানি, মানুষের অধিকার হানি, মানবতা বিরোধী কোনো কাজে কখনো লিপ্ত ছিল না। এটা ইতিহাস প্রমাণ করে। আর যারা এটা বলে তারা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই কথাগুলো বলে। আওয়ামী লীগ তো সবসময় আপনারা জানেন যে তারা স্বাধীনতার একক আধিপত্যবাদ হিসেবে তারা নিজেদেরকে দাবি করতো। তারা মনে করতো যে স্বাধীনতাকে তারা টেন্ডার হিসেবে নিয়েছে, বাট বাংলার জনগণ তা প্রমাণ করে দিয়েছে যে স্বাধীনতা কারো বাবার অধিকার নয়, স্বাধীনতা কারো নিজস্ব ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয়। বর্তমানে যারা রাজাকার ট্যাগিং নিয়ে খেলতে যাচ্ছে তারা অতি শীঘ্রই বাংলাদেশের রাজনীতি থেকে মানুষের থেকে তারা ফিডব্যাক পাবে। আর এই ধরনের রাজাকার খেলা বাংলাদেশের মাটিতে আর চলবে না। আগামীর দেশ সম্ভাবনার দেশ। বাংলাদেশের তরুণ ছাত্র জনতা বুঝে গিয়েছে কারা দেশপ্রেমিক, কারা দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে কাজ করতে চায়। আগামীর নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ব্যালট যুদ্ধের মাধ্যমে সেই প্রতিচ্ছবি তুলে ধরবে। বিয়ার পদ্ধতি নিয়ে আমি বলতে চাই যে বিয়ার পদ্ধতিতে যেমন পজিটিভ দিকও আছে তেমনি নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত হবে, প্রত্যেকটি ভোট তার স্থান পাবে। কিন্তু বিয়ার পদ্ধতিতে দেখতে গেলে আমরা দেখতে পাই যে অনেক ছোট ছোট দল তাদের অবস্থান, যেমন বাম বিভিন্ন দল যারা বাংলাদেশের রাজনীতিতে আসলে তাদের কোনো মুখ্য ভূমিকা নেই, তারাও দুই একটা আসন পেতে পারে। এই জন্য এটাতে যেমন পজিটিভ এবং নেগেটিভ দিকও আছে, তবে পজিটিভ দিকটা আমরা বেশি দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে আমরা জামাত ইসলাম নিয়ে যদি ইসলামী ঐক্যজোট হয়, ইসলামপন্থী দলগুলো যদি একই ব্যালট বাক্স আমরা নির্বাচন করতে পারি, আমরা আশাবাদ করতেছি যে আগামী দিন হবে ইসলামী দিন এবং জামাত ইসলাম সেই ইসলামী আন্দোলনের মুখ্য ভূমিকা হিসেবে তারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং কি বাংলাদেশ জামাত ইসলামী তাদের ডাইনামিক নেতৃত্বের মাধ্যমে আগামীতে বাংলাদেশকে সুবিমল একটি সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে, এসবাদ আমরা ব্যক্ত করি। এটা আসলে অনেক আগ থেকে চলে আসছে। তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সুশীল নামধারী যারা বাম এবং রাম ছিল তারা বাংলাদেশে অনেকটাই অবিচল, অনেকটাই তারা মাইনাস হয়ে গিয়েছে। আগামী দিনে যারা বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হবে বা যারা তাদেরকে সুশীল হিসেবে দাবি করবে, আমরা আশা করি তারা আসলে সুশীলভাবে, ন্যায় এবং নিষ্ঠাভাবে তারা একদমই নিউট্রাল পজিশনে থেকে রাজনীতিকে বিশ্লেষণ করবে এবং আগামী দিনে এই ধরনের যারা বাম রাম সুশীল ছিল তারা বাংলাদেশের অবস্থান থেকে অনেকটাই মূলোৎপাটন হয়ে যাবে বলে আমরা আশা করি। 24-এর আন্দোলনে আমরা আশা করেছিলাম যে 24 বাংলাদেশ হবে একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি রাহাজানি, যেখানে থাকবে না কোনো মানুষের বিধাভেদ, যেখানে থাকবে না রাজনৈতিক বৈষম্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল তারা 24-এর আন্দোলনের পরে যখন 24-এর মিষ্টিটা আমরা ঘরে তুলতে যাব, যখন 24-কে আমরা পালন করে আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একদম ন্যায় ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, ঠিক সেই মুহূর্তে আবারও তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, অর্থাৎ এক দল খেয়ে গেছে আর এক দল যারা চলে গেছে সেই দলের স্থান তারা পূরণ করতে চাচ্ছে। আগামীর বাংলাদেশ ফুটপাতের চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, মানুষের শ্লীলতাহানি থেকে শুরু করে কোনো প্রকার কোনো অন্যায় অবিচার মেনে নিবে না।